পশ্চিমবঙ্গের হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, রাজ্যের রাজনৈতিক মানচিত্রের নাম নিয়ে এক অদ্ভুত বিভ্রান্তি তৈরি হয়েছে। বাংলায় ভোটের মুখে আরেক মুসলিম পার্টির আবির্ভাব। সম্প্রতি হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টির আত্মপ্রকাশের পর এবার প্রায় একই সংক্ষিপ্ত নামের আরেক প্রতিদ্বন্দ্বীর সামনে এলো জাতীয় উন্নয়ন পার্টি। আর তা নিয়ে নতুন করে বাংলার রাজ্য রাজনীতিতে আলোচনা শুরু। ২৬-এর বিধানসভা ভোটের আগে এই যে একের পর এক যে সমস্ত পার্টি মাথাচাড়া দিয়ে উঠছে, কে কার ভোট কাটবে বোঝা বড় দায় হয়ে উঠছে। এই দ্বিতীয় জেইউপির আগমনে রাজনৈতিক মহলে ভোট কাটাকুটি এবং কৌশলগত সুবিধে নিচ্ছে, সেটা নিয়েও কিন্তু জল্পনা শুরু হয়েছে। হুমায়ুন কবিরের দল চর্চায় থাকলেও সোমবার একটা সাংবাদিক বৈঠক করে নিজেদের স্বাতন্ত্র্য এবং ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি তুলে ধরেছে জাতীয় উন্নয়ন পার্টি। ভিত্তি ও পরিচয় নামের আদ্যক্ষরে মিল থাকলেও জাতীয় উন্নয়ন পার্টি দাবি করেছে যে তাদের শিকড় গভীরে। পীরজাদা সৈয়দ রুহুল আলমের নেতৃত্বে এই দলটা স্পষ্ট করেছে যে ২০২৪ সাল থেকেই তারা নির্বাচন কমিশনের অধীনে নিবন্ধিত। দলীয় নেতৃত্ব হুমায়ুন কবিরের দলের নামের মিলের বিষয়টা নিয়ে কথা বলতে গিয়ে সাফ জানিয়েছেন তারা কোনো বড় রাজনৈতিক শক্তির প্রক্সি বা বি টিম হিসেবে কাজ করছে না। নির্বাচনী কৌশল জাতীয় উন্নয়ন পার্টির বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ জেলায় মোট ১৫টা আসনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা ঘোষণা করছে, যার মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা। দলের সভাপতি রুহুল আলম বিজেপিকে তাদের প্রধান আদর্শগত প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করেছে। তিনি জানান, ভোটারদের সামনে একটা বিকল্প তুলে ধরার জন্য বর্তমান সময়টিকেই তারা সঠিক বলে মনে করছেন। ভোট কাটুয়া নাকি প্রকৃত প্রতিদ্বন্দ্বী? বাংলার মেরুকরণের রাজনীতিতে নতুন দলগুলোকে প্রায়ই ভোট কাটুয়া হিসেবে তকমা দেওয়া হয়। তবে জাতীয় উন্নয়ন পার্টি নিজেদের একটা বৃহত্তর ধর্মনিরপেক্ষ শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে। রুহুল আলম বলেন, আমরা শুধু সংখ্যালঘু ভোটের জন্য আসিনি, আমরা সংখ্যাগুরুদের সমর্থন পেতেও এগিয়ে আসছি। তিনি জোর দিয়ে বলেন যে তাদের দল সম্পূর্ণ স্বাধীনভাবে লড়াই করবে। তিনি এও বলেন, শাসক দলের ভাঙন ধরানোর জন্য আমরা আসিনি, আর অন্য কোনো রাজনৈতিক দলের ফায়দাও দিতে আসিনি। আমাদের নীতি আদর্শ বাংলার মানুষের সামনে তুলে ধরব। যে কোনো আদর্শ প্রতিষ্ঠিত হতে সময় লাগে। আমরা আজকে এসেছি, কালই কিছু একটা করে দিয়ে সরকার পরিবর্তন হয়ে যাবে এমনটা নয়। আমরা সরকার পরিবর্তন করার লড়াইয়ে নামছি না। কি বলেছেন সৈয়দ রুহুল আলম, শুনবো। দেখুন, শাসক দলের ভাঙন ধরানোর জন্য আমরা আসিনি, না তো অন্য কোন রাজনৈতিক দলকে ফায়দা দিতে এসেছি। আমরা আমাদের একটা আইডিওলজি বাংলার মানুষের সামনে তুলে ধরবো। আপনারা জানেন, কোনো একটা আইডিওলজি প্রতিষ্ঠিত হতে সময় লাগে। ফলে আমরা আজকে এসেছি আর কালকেই একদম কিছু করে দিয়ে সরকার পরিবর্তন হয়ে যাবে এমন তো কথা না। আমাদের স্পোকপারসন বলেছেন 15, মেবি ওটা 25ও হতে পারে, আবার 5টা কমতেও পারে। বাট একটা সিট নিয়ে, যে সিটে আমরা তো সরকার পরিবর্তন করে দেওয়ার মতো লড়াই নামছি না, বাট আমরা একটা আইডিওলজিকে আজকে বাংলার মানুষের কাছে এনেছি। কেননা ইলেকশনই একটা প্রপার সময় যখন মানুষকে রাজনৈতিক মতাদর্শে মানুষের কাছে পৌঁছানো। এইখানে যে তৃতীয় শক্তি বলা হয়েছে, এই তৃতীয় শক্তিটা এই টিমগুলোর সাথে নিয়েই তৃতীয় শক্তির জোটের কথা আভাস দেওয়া হয়েছে। এটা এমন শুধু আমাদের জন্য নয়, বরং আমরা একটা তৃতীয় অক্ষ বা তৃতীয় শক্তির যে বিষয়টা বলেছি, সেটা আপনি যে রাজনৈতিক দলগুলো বললেন, এবং এরা নিঃসন্দেহে রাজনীতির লড়াইয়ে দৌড়ে ওরা আমাদের থেকে অনেক আগে আছেন। ফলে আমাদের তাদের কাছেও আপিল থাকবে, একটা সাম্মানিক জায়গায় দাঁড়িয়ে যদি আমরা সিট আন্ডারস্ট্যান্ডিং করে নিতে পারি, অবশ্যই আমরা ভোটকে নষ্ট হতে দেব না। এবং বাংলার মানুষের কাছে এটাও আপিল থাকবে যে যতক্ষণ না আপনারা আপনাদের ভোটকে প্রপার ওয়েতে ইউজ করতে পারছেন, ততক্ষণ পর্যন্ত কখনো আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো না। ফলে তৃতীয় শক্তিকে আমরা মজবুত করার উদ্দেশ্যেই করছি। দেখুন, এটা তো ডিপেন্ড করছে হুমায়ুন কবির সাহেবের সাথে যতক্ষণ আমরা বসছি, উনার আইডিওলজিক্যালি কি, উনি কিছুদিন আগে কথা হয়েছে, উনার দৃষ্টিভঙ্গি, উনার কর্মকাণ্ড সেটা কি জানে। আজকে আমরা বিজেপির সাথে করবো না কেন বলছি? একটাই কারণ, তাদের আইডিওলজিক্যালি তারা ভারতের সংবিধান থেকে ভারতবর্ষকে চেঞ্জ করে মনুসংহিতার দিকে নিয়ে যাচ্ছে। এই জন্যই তাদের সাথে লড়াই। আদারওয়াইজ বিজেপির কর্মকাণ্ড আর তৃণমূলের কর্মকাণ্ডকে আপনি একটা টেবিল বানান, দেখবেন কোনো পার্থক্য নেই। শুধু বক্তব্যের আইডিওলজিতে তাদের জন্য আমরা একজনকে বলছি আমরা যেতে পারি, একজনকে বলছি যেতে পারি না। ফলে হুমায়ুন সাহেব কি ভাবনা নিচ্ছেন বা আমাদের ভাবনা তার সাথে ম্যাচ করবে কিনা সেটা তার উপর নির্ভর। অবশ্যই আমরা সকলের কাছে আপিল করব যে আমরা একটা তৃতীয় শক্তি তৈরি করে এই ভোটটা লড়াই করি, যাতে কোনোভাবে বিজেপির কোনো জায়গা বাংলায় না হয়ে যায়। আচ্ছা, তৃতীয় শক্তি বলার পেছনে কংগ্রেসকে আমরা তৃতীয় শক্তি বলছি কেন বাংলায়? আজকের দিনে বামেদেরকে আমরা তৃতীয় শক্তি কেন বলবো? মানে শক্তির নিরিখে যদি আমরা এটা দেখি, তাহলে তৃতীয় শক্তি একটা শব্দ, মানে কংগ্রেসকে বাংলার মাটিতে কোনোভাবে তৃতীয় শক্তি বলার কোনো জায়গা নেই।
সেই তুলনায় তবু আমরা সিপিএমকে তৃতীয় শক্তি বলতে পারি বা বামেদেরকে তৃতীয় শক্তি বলা যেতে পারে। বাট এই তৃতীয় শক্তি যেহেতু বামেদের একটা উদ্যোগ আছে সবাইকে নিয়ে চলার, ফলে আমরা বলছি। ফলে চতুর্থ শক্তি আপনি কংগ্রেসকে বলতে পারেন, বাট আমরা তো অবশ্যই নয়। আপাতত তাদের দলীয় প্রতীক এবং ইস্তেহার প্রকাশ হওয়া বাকি। তবে ব্যালট পেপারে একই নামে দুটো জেইউপির উপস্থিতি সাধারণ ভোটারদের মধ্যে যে বিভ্রান্তি তৈরি করবে, তার সুফল শেষ পর্যন্ত কার ঘরে যায়, সেটাই এখন দেখার বিষয়। আপনারা দেখেছেন এই পার্টিটা আমাদের লোগো এবং আমাদের এই মুহূর্তে লোগো নেই, এটা কালার আমরা, এবং আমরা পরবর্তীকালে আমাদের এই দুটি কালারের কারণ এবং তার ব্যাখ্যা আপনাদের পশ্চিমবঙ্গের হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, রাজ্যের রাজনৈতিক মানচিত্রের নাম নিয়ে এক অদ্ভুত বিভ্রান্তি তৈরি হয়েছে। বাংলায় ভোটের মুখে আরেক মুসলিম পার্টির আবির্ভাব। সম্প্রতি হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টির আত্মপ্রকাশের পর এবার প্রায় একই সংক্ষিপ্ত নামের আরেক প্রতিদ্বন্দ্বীর সামনে এলো, জাতীয় উন্নয়ন পার্টি। আর তা নিয়ে নতুন করে বাংলার রাজ্য রাজনীতিতে আলোচনাও শুরু হয়েছে। 26-এর বিধানসভা ভোটের আগে এই যে একের পর এক যে সমস্ত পার্টি মাথাচাড়া দিয়ে উঠেছে, যে কার ভোট কাটবে কে বোঝা বড় দায় হয়ে উঠেছে। এই দ্বিতীয় জেইউপির আগমনে রাজনৈতিক মহলে ভোট কাটাকুটি এবং কৌশলগত সুবিধে নিয়ে জল্পনা শুরু হয়েছে। হুমায়ুন কবিরের দল ইতিমধ্যে চর্চায় থাকলেও সোমবার একটা সাংবাদিক বৈঠক করে নিজেদের স্বাতন্ত্র্য এবং ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি তুলে ধরেছে জাতীয় উন্নয়ন পার্টি। ভিত্তি ও পরিচয়, নামের আদ্যক্ষরে মিল থাকলেও জাতীয় উন্নয়ন পার্টি দাবি করেছে যে তাদের শিকড় গভীরে। পীরজাদা সৈয়দ রুহুল আলমের নেতৃত্বে এই দলটা স্পষ্ট করেছে যে 2024 সাল থেকেই তারা নির্বাচন কমিশনের অধীনে নিবন্ধিত। দলীয় নেতৃত্ব হুমায়ুন কবিরের দলের সঙ্গে নামের মিলের বিষয়টা নিয়ে কথা বলতে গিয়ে সাফ জানিয়েছেন তারা কোনো বড় রাজনৈতিক শক্তির প্রক্সি বা বি টিম হিসেবে কাজ করছেন না। কি বলেছেন রুহুল আমিন, শুনব। দেখুন, শাসক দলের ভাঙন ধরানোর জন্য আমরা আসিনি, না তো অন্য কোন রাজনৈতিক দলকে ফায়দা দিতে এসেছি। আমরা আমাদের একটা আইডিওলজি বাংলার মানুষের সামনে তুলে ধরবো। আপনারা জানেন কোনো একটা আইডিওলজি প্রতিষ্ঠিত হতে সময় লাগে। ফলে আমরা আজকে এসেছি আর কালকেই একদম কিছু করে দিয়ে সরকার পরিবর্তন হয়ে যাবে এমন তো কথা না। আমাদের স্পোকপারসন বলেছেন 15, মেবি ওটা 25ও হতে পারে, আবার 5টা কমতেও পারে। বাট একটা সিট নিয়ে, যে সিটে আমরা তো সরকার পরিবর্তন করে দেওয়ার মতো লড়াই নামছি না, বাট আমরা একটা আইডিওলজিকে আজকে বাংলার মানুষের কাছে এনেছি। কেননা ইলেকশনই একটা প্রপার সময় যখন মানুষকে রাজনৈতিক মতাদর্শে মানুষের কাছে পৌঁছানো। এইখানে যে তৃতীয় শক্তি বলা হয়েছে, এই তৃতীয় শক্তিটা এই টিমগুলোর সাথে নিয়েই তৃতীয় শক্তির জোটের কথা আভাস দেওয়া হয়েছে। এটা এমন শুধু আমাদের জন্য নয়, বরং আমরা একটা তৃতীয় অক্ষ বা তৃতীয় শক্তির যে বিষয়টা বলেছি, সেটা আপনি যে রাজনৈতিক দলগুলো বললেন, এবং এরা নিঃসন্দেহে রাজনীতির লড়াইয়ে দৌড়ে ওরা আমাদের থেকে অনেক আগে আছেন। ফলে আমাদের তাদের কাছেও আপিল থাকবে, একটা সাম্মানিক জায়গায় দাঁড়িয়ে যদি আমরা সিট আন্ডারস্ট্যান্ডিং করে নিতে পারি, অবশ্যই আমরা ভোটকে নষ্ট হতে দেব না। এবং বাংলার মানুষের কাছে এটাও আপিল থাকবে যে যতক্ষণ না আপনারা আপনাদের ভোটকে প্রপার ওয়েতে ইউজ করতে পারছেন, ততক্ষণ পর্যন্ত কখনো আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো না। ফলে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।